আচ্ছা, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা নিয়ে যদি গত ১৫ বছরের একটা ব্যবচ্ছেদ করা হয় তাহলে ছবিটা ঠিক কেমন দাঁড়ায়? একটা বিস্তারিত প্রতিবেদন কিন্তু বেশ কিছু গম্ভীর প্রশ্ন তুলে ধরেছে। চলুন আজ সেগুলোরই গভীরে যাওয়ার চেষ্টা করি। শুরুতেই একটা সাংঘাতিক কথা, আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন প্রতিষ্ঠিত হয়েছে। ভাবুন একবার, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা নয়, এটা আদালত নিযুক্ত জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে। আর এই একটা বাক্যই হয়তো পুরো পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট। এখান থেকেই আমাদের আজকের বিশ্লেষণ শুরু হচ্ছে। তো এই পুরো রিপোর্টটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? এটা কিন্তু শুধু কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার কথা বলছে না, বরং কয়েকটা মূল সমস্যাকে চিহ্নিত করছে, যা বারবার ফিরে এসেছে। যেমন ধরুন, কেন্দ্রের সাথে রাজ্যের তীব্র সংঘাত, লাগাতার রাজনৈতিক আর সাম্প্রদায়িক হিংসা, একের পর এক দুর্নীতির অভিযোগ, আর তার সাথে প্রাতিষ্ঠানিক অবক্ষয়। এই চারটে স্তম্ভের ওপর ভিত্তি করেই পুরো ছবিটা তৈরি হচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হল কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক। মানে একটা ফেডারেল সিস্টেমে যা হওয়ার কথা নয়, ২০১৯ সালের ঘটনাটা তো অনেকেরই মনে থাকবে, তাই না? সিবিআই, কলকাতা পুলিশের সেই অচলাবস্থা। ভাবা যায়, দেশের একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের পুলিশ কমিশনারকে জেরা করতে গেছে, আর তাদেরকেই কিনা রাজ্যের পুলিশ আটকে দিচ্ছে। আর তারপর তো খোদ মুখ্যমন্ত্রী ধরনায় বসে পড়লেন। শেষে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। এই কেন্দ্র রাজ্য সংঘাতের আরেকটা বড় উদাহরণ হল বিএসএফের অধিকার ক্ষেত্র বাড়ানো নিয়ে বিতর্ক। কেন্দ্র বলছে দেশের সুরক্ষার জন্য চোরাচালান রুখতে বর্ডারে বিএসএফের ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা দরকার। আর রাজ্য সরকার বলছে এটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। মানে দুটো সম্পূর্ণ ভিন্ন অবস্থান। কিন্তু এই সংঘাতটা শুধু প্রশাসনিক স্তরেই আটকে নেই। রিপোর্টটা বলছে এই বিভাজনের রাজনীতি সমাজের অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন, ২০১৭ সালের দুর্গাপূজার বিসর্জন নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, মহরমের জন্য বিসর্জনের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। মামলাটা হাইকোর্টে গেলে কোর্ট কিন্তু খুব কড়া ভাষায় বলে, আপনারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারেন না। মানে একটা প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে সামাজিক বিভেদ তৈরি করতে পারে, আদালত সেই দিকেই ইঙ্গিত করেছিল। আর এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে একটা সাধারণ স্লোগানও কিভাবে বিতর্কের ঝড় তুলে দিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ২০১৯ সালের জয় শ্রীভাম স্লোগানকাণ্ড। মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে কয়েকজন এই স্লোগান দিয়েছিল, আর তার জন্য তাদের আটক করা হয়। ব্যাস, দেশ জুড়ে শুরু হয়ে গেল তুমুল বিতর্ক। একদিকে প্রশ্ন উঠল বাকস্বাধীনতা নিয়ে, অন্যদিকে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ। একটা সামান্য ঘটনা কিভাবে জাতীয় রাজনীতির ইস্যু হয়ে গেল, ভাবুন। এই রিপোর্টে সাম্প্রদায়িক হিংসার একটা নির্দিষ্ট প্যাটার্নের কথাও বলা হয়েছে। ২০১৬ সালের কালিয়াচকের ঘটনাটা এর একটা উদাহরণ। শুরুটা হয়েছিল একটা ধর্মীয় প্রতিবাদ দিয়ে, কিন্তু অভিযোগ ওঠে সেই ভিড়ের মধ্যে স্থানীয় অপরাধী আর মাফিয়ারা ঢুকে পড়ে, আর তারপরই থানা, সরকারি অফিসে হামলা চালানো হয়। মানে ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে অপরাধমূলক কাজ হাসিল করার একটা চেষ্টা। এবার আসা যাক এমন একটা বিষয়ে যা গণতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি, নির্বাচন। কিন্তু রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের নির্বাচন আর রাজনৈতিক হিংসা যেন প্রায় সমার্থক হয়ে উঠেছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ২০১৩, ২০১৮ আর ২০২৩ তিনটে পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকান। হিংসার গ্রাফটা শুধু ওপরের দিকেই উঠেছে। ২০১৮তে তো ৩৪% আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, আর ২০২৩-এ তো ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এগুলো তো শুধু সংখ্যা নয়, এগুলো আসলে জানান দিচ্ছে যে তৃণমূল স্তরে গণতন্ত্র কতটা বিপন্ন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও বলতে হয়েছে নির্বাচন করা সহিংসতার লাইসেন্স হতে পারে না। মানুষ যদি মনোনয়নই জমা দিতে না পারে, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কোথায়? এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে? এই রাজনৈতিক হিংসার পাশাপাশি ভিন্ন মতকে দমন করার অভিযোগও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের ঘটনাটা তো মনে আছে। মুখ্যমন্ত্রীর একটা ব্যঙ্গাত্মক কার্টুন শুধু ইমেল করেছিলেন তিনি, আর তার জন্য তাকে ১১টা বছর আইনি লড়াই লড়তে হয়েছে। ভাবুন, একটা কার্টুনের জন্য ১১ বছর। শেষে তিনি নির্দোষ প্রমাণিত হন, কিন্তু এই লম্বা সময়টা রাজ্যের বাকস্বাধীনতার পরিবেশ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তো অবশ্যই এঁকে দেয়। এইবার আমরা রিপোর্টের একেবারে শেষ পর্বে চলে এসেছি, যা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো দুর্নীতি আর রাজনৈতিক ক্ষমতার এক অদ্ভুত চক্র। কিভাবে অবৈধ অর্থনীতি রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখতে সাহায্য করে। দেখুন, অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, মানে এসএসসি স্ক্যাম, গরু পাচার, কয়লা পাচার, এমনকি সাধারণ মানুষের রেশন নিয়েও দুর্নীতির অভিযোগ।
আর প্রত্যেকটা ক্ষেত্রেই নাম জড়িয়েছে প্রভাবশালী ব্যক্তিদের। দুর্নীতির গভীরতা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য হয়তো এই একটা ছবি যথেষ্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীর এক সহযোগীর বাড়ি থেকে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। এ বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেই প্রশ্ন ওঠাটা তো স্বাভাবিক। আসলে এই রিপোর্টের মূল বক্তব্যটা হল, এগুলো বিচ্ছিন্ন কোনো দুর্নীতির ঘটনা নয়, বরং এটা একটা সিস্টেম, একটা চক্র। কিভাবে? প্রথমে গরু বা কয়লা পাচারের মতো অবৈধ ব্যবসা থেকে কোটি কোটি কালো টাকা তৈরি হচ্ছে। তারপর সেই টাকা হাওয়ালা বা শেয়ার কোম্পানির মাধ্যমে সিস্টেমে ঢুকছে। আর শেষে সেই টাকাই ব্যবহার করা হচ্ছে স্থানীয় স্তরে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে, আর সেই ক্ষমতা ধরে রাখার জন্য যে হিংসা বা ভয়ের পরিবেশ দরকার সেটা তৈরি করতে। পুরো ব্যাপারটা একটা চক্রের মতো ঘুরছে। সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন কেন্দ্র আর রাজ্যের প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত, যখন রাজনীতি, অপরাধ আর শাসনের মধ্যেকার সীমারেখাটা ধুন্দলা হয়ে যায়, তখন একজন সাধারণ নাগরিক বিচার বা জবাবদিহিতার জন্য কার দিকে তাকাবে? এই প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গের নয়, যে কোনো সুস্থ গণতন্ত্রের জন্যই আজ খুব প্রাসঙ্গিক।